দক্ষিণ কলকাতা শহরতলির এক শান্ত দুপুরবেলা মৃদু আলো ছায়ায় মাখা পাড়াটিতে পাখিদের ডাক আর দূরে কোথাও বাজতে থাকা রেডিওর ঝিমঝিমে সুর ছাড়া বিশেষ কোনো আওয়াজ নেই। এমন সময় বাজলো টেলিফোনটা। একটা পুরনো কালো ঘূর্ণায়মান ডায়ালের ফোন। হঠাৎ ঘরের নীরবতা ছিন্ন করে কাঁই কাঁই করে বেজে উঠল। ঋষি মুখার্জি চমকে উঠে টেলিফোনের রিসিভার তুলতেই ওপাশ থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। তুই এখনই চলে আয় রে ঋষি, খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো তোকে। ঋষি যেন চমকে উঠল। মামা? হ্যাঁ, তোর বসু মামা বলছি, দেরি করিস না, এক্ষুনি চলে আয়। রিসিভার নামানোর সঙ্গে সঙ্গে ঋষির মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি। এই কণ্ঠস্বর, এই ডাক এমন আগেও বহুবার শুনেছে, আর প্রতিবারই এই ডাকে লুকিয়েছিল এক রাশ অজানা অদেখা রোমাঞ্চকর অনুভব। বসু মামা অর্থাৎ অবসরপ্রাপ্ত বন দপ্তরের অফিসার সমীরণ বসু, একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অভিজ্ঞতা আর রহস্য, অদৃশ্য জগৎ ও লোকবিশ্বাসের প্রতি এক অদ্ভুত আকর্ষণ। মানুষটি প্রকৃত অর্থেই এক খাঁটি বাঙালি, জ্ঞান পিপাসু, মাথায় কাঁচা পাকা চুল, হালকা পরিপাটি করে ছাটা দাড়ি, চোখে মোটা ফ্রেমের চশমা আর শরীরে পরিপাটি ধুতি পাঞ্জাবি। বাড়ির মেঝে জুড়ে ছড়ানো বইয়ের স্তূপ, যার মধ্যে কিছু পুরাতন মানত সভার দলিল, কিছু প্রাচীন লিপি, কিছু অবিশ্বাস্য ঘটনার সংবাদ। ঋষি আর এক মুহূর্ত দেরি করল না। তাড়াতাড়ি একটা শার্ট গায়ে চাপিয়ে সাইকেলটা নিয়ে ছুটে চলল বসু মামার বাড়ির দিকে। তার মনে তখন এক অদ্ভুত উত্তেজনা ঢেউ, ঠিক যেন শীতল দুপুরের ঘুমন্ত শহর হঠাৎ জেগে উঠেছে কোনো রহস্যের হাতছানিতে। বসু মামার বাড়ি একতলা, পুরনো বাড়ি, লাল রঙের ছাউনি আর সবুজ জানালার কপাটে ধুলো জমে থাকা ইতিহাসের মতন ছাপ। কলিং বেল বাজতেই ভেতর থেকে দরজা খুলে দাঁড়ালেন সমীরণ বসু। মুখে গাম্ভীর্য, চোখে রহস্যের দীপ্তি, ধুতি সামান্য হাঁটুর ওপরে, গায়ে পাতলা সাদা পাঞ্জাবি, হাতে একখানা পিতলের বাটি, সম্ভবত পান খাচ্ছিলেন, আর পায়ে একজোড়া পুরনো হাওয়াই চটি। অনেক দেরি করলি। ঋষি ভেতরে ঢুকে একটি মখমলি কাপড়ের সোফায় বসে পড়ল। বাড়ির ভিতরটা যেন নিজস্ব এক জগৎ। দেয়ালে বন্দুক ঝোলানো, পুরনো ম্যাপ, হিরণময় বর্ণের টেবিল ঘড়ি আর বইয়ের জার্ক ভর্তি অদ্ভুত সব শিরোনামের বই। কি ব্যাপার মামা, এমন হঠাৎ করে ডাকলে কেন? দাঁড়া, তোকে আগে কিছু দেখাই। এই বলে বসু মামা চিৎকার করে ডাকলেন, রামহরি, এই 2 কাপ চা এনে দে তো। রামহরি একটু কুঁজো, ঘাড় নিচু করে চলা, বছর 60 এক বিশ্বস্ত গৃহ পরিচারক, নিরুত্তরে মাথা নেড়ে চলে গেল রান্নাঘরের দিকে। এদিকে বসু মামার চোখে মুখে তখন একটা বিচিত্র রকমের উত্তেজনা, যেন উনি ভেতরে ভেতরে হিমালয়ের মতন এক রহস্যর পাহাড় লুকিয়ে রেখেছেন। তিনি ধীরে ধীরে বইয়ের তাকের পাশ থেকে একটা খবরের কাগজ টেনে আনলেন, আনন্দবাজার পত্রিকা। খবরের কাগজটা এনে তিনি টেবিলের ওপর রাখলেন এবং একটা পাতার একটা বিশেষ অংশে আঙুল দিয়ে দেখালেন। ঋষি খানিকটা কৌতূহল নিয়ে সামান্য ঝুঁকে গিয়ে পড়তে লাগলো খবরটা। পড়ে দেখ তো এই অংশটা। পুরনো অক্ষরের গন্ধ ছড়ানো পাতায় লেখা, দক্ষিণ সুন্দরবনের গহীন অঞ্চল, গড়ালচর গ্রাম সংলগ্ন মায়ার বন। এখানে ফের রহস্যজনক ঘটনার সূত্রপাত। স্থানীয় লোকেদের দাবি অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে গ্রামের কয়েকজন যুবক জঙ্গলে প্রবেশ করার পর নিখোঁজ হয়ে যায়। যারা কোনোভাবে ফিরে এসেছে তাদের মধ্যে দেখা গেছে এক প্রকার অদ্ভুত আচরণগত ও মানসিক পরিবর্তন। ঋষির চোখ ধীরে ধীরে প্রসারিত হয়ে উঠছে। খবরের কাগজে স্পষ্টভাবে লেখা, প্রত্যক্ষদর্শীদের মতে জঙ্গলের নির্দিষ্ট কিছু গাছের পাতার নিচে সন্ধ্যার সময় অদ্ভুত এক আলো জ্বলে ওঠে। কিছু গাছের গায়ে
পিচ্ছিল শ্লেষা জাতীয় পদার্থ নিঃসৃত হয়, যা মানুষের গায়ে লাগলে কিছু সময়ের জন্য মাথা ঘোরা, স্মৃতি বিভ্রম এবং আচরণগত বিপর্যয় ঘটায়। আক্রান্তদের মধ্যে কেউ কেউ রাতের ঘুমে উঠে অজানা ভাষায় কথা বলছে, কারো চোখে এক অস্বাভাবিক উন্মাদনা, কেউ আবার আত্মীয় স্বজনকে চিনতে পারছে না। স্থানীয়দের মতে এর পেছনে হাত রয়েছে বনবিবি দেবীর রোষ। খবর পড়া শেষ করে ঋষি এক দৃষ্টিতে তাকালো বসু মামার দিকে। তার চোখে তখন এক অমোঘ উত্তেজনার ঝিলিক। মামা মামা এটা তো একদম সিনেমার গল্পের মতো। বসু মামা গম্ভীর মুখে বললেন, সিনেমা তোরা এখনো অনেক দেখবি রে, এটা কিন্তু বাস্তব। 1 সপ্তাহ আগে এই খবরটা বেরিয়েছিল, কিন্তু আমার চোখে পড়েনি। তবে ঠিক 2 দিন আগে একটা চিঠি এসেছে আমার নামে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। চিঠি? ঋষির কণ্ঠে বিস্ময়। হ্যাঁ, আমার এক পুরনো জুনিয়র অরুণাভ চক্রবর্তী, এখন ওই গড়ালচর অঞ্চলের ফরেস্ট রেঞ্জ অফিস, সেই লিখেছে। বলছে পরিস্থিতি হাতের বাইরে যাচ্ছে, অদ্ভুত এক ভয়ে গ্রাম ছেড়ে মানুষ পালাচ্ছে। আমাকে অনুরোধ করেছে, যেহেতু আমার অতীতে এই ধরনের ঘটনা নিয়ে কিছু ফিল্ড এক্সপিরিয়েন্স আছে, তাই আমি যেন একবার ওখানে যাই। তাহলে আমরা কবে রওনা হচ্ছি মামা? ঋষির গলায় এখন ঠিক যেন ছোটবেলার সেই দুরন্ত অভিযান শুরু হওয়ার আগের রোমাঞ্চ। বসু মামা হেসে বললেন, কবে আবার? এক্ষুনি বেরোতে হবে। অরুণাভ সব ব্যবস্থা আগেই করে রেখেছে। কাল রাতেই তার অফিসের লোকজন ফোনে যোগাযোগ করেছে। ওদের গেস্ট কোয়ার্টারে থাকার ব্যবস্থা আছে, জঙ্গলের সীমানার কাছে, ফরেস্ট ব্যারাক টাইপের গেস্ট হাউস আর কি, যেখানে পাহারাদার, জেনারেটর, জরুরি সরঞ্জাম সব মজুদ থাকে। একটা স্পিড বোটও থাকবে আমাদের জন্য, কারণ গড়ালচর যেতে হলে নদী পথ ছাড়া উপায় নেই। দক্ষিণ কলকাতা থেকে সুন্দরবনের গড়ালচর অঞ্চল যেতে হলে সাধারণত যাত্রা শুরু করতে হয় সোনারপুর কিংবা শাইনি স্টেশন থেকে। সেখান থেকে ট্রেনে ক্যানিং, তারপর সেখান থেকে জিপে করে গোসাবা অথবা সিধু-কানু দ্বীপ পর্যন্ত পৌঁছতে হয়। এরপর নদী পথে যেতে হয় স্পিডবোট বা প্যাডেল বোটে। বসু মামা ও ঋষি যাত্রা শুরু হয় সেই পথে। প্রথমে ট্যাক্সিতে সোনারপুর, সেখান থেকে ক্যানিং, দূরত্ব প্রায় 2 ঘন্টা। তারপর বন দপ্তরের নির্ধারিত বাহনে সোজা গোসাবা, সেখান থেকে অরুণাভের পাঠানো স্পিডবোটে গড়ালচর পৌঁছতে আরও 1 ঘন্টা মতো সময় লাগে। যাত্রাপথে বোটে বসে ঋষি যখন গঙ্গা ব্রহ্মপুত্র সংলগ্ন নদী খাতের ঢেউয়ের ধ্বনি শুনছিল, তার মন তখন এক অনির্বচনীয় আবেশে ভরে উঠছে। সামনে অপেক্ষা করছে সেই রহস্যময় মায়ার বন। বনের নিঃসীম সবুজের ভেতর কি আছে, কেমন সেই আলো জ্বলা গাছ, আর আদৌ কি সত্যি দেবতার রোষে মানুষ বদলে যায়? আকাশে তখন ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার ছায়া। স্পিডবোট যখন গড়ালচরের কাঁচা ঘাটে এসে থামল, তখন চারপাশে ঘন অন্ধকার নামতে শুরু করেছে। নদীর ওপরে বিস্তৃত ম্যানগ্রোভ বনভূমি যেন নীরব অথচ সজাগ দৃষ্টিতে পাহারা দিচ্ছে। স্পিডবোট থেকে নামতেই সামনে এগিয়ে এলো এক সিঁড়িনৌকায় মাঝবয়সী লোক। তার পরনে ময়লা সবুজ ইউনিফর্ম, কাঁধে ফরেস্ট ডিপার্টমেন্টের লোগো, কপালে ঘাম চিকচিক করছে। সে স্থানীয় ভাষায় বলল, আপনাকে আইতে কষ্ট হয় নাই তো বাবু? বসু মামা হালকা হাসি দিয়ে বললেন, না না, মোটেই না। অরুণাভ সব ব্যবস্থা আগেই করে রেখেছিল, চলুন। ঘাট থেকে গেস্ট হাউস অবধি যাওয়ার জন্য আগে থেকে একটি ছোট 4 চাকার অল টেরেন ভ্যান পাঠানো হয়েছিল। এমন রাস্তা যেখানে জিপ ছাড়া আর কিছু চলে না। রাস্তা বলতে ইট সুরকির টুকরো ছড়ানো, দুপাশে ঘন বন। পাখিদের কিচিরমিচির নয়, বরং অদ্ভুত নিস্তব্ধতা সেখানে।
গেস্ট হাউসে পৌঁছতে দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক চৌকো চেহারার গম্ভীর মুখের ব্যক্তি এগিয়ে এলেন। তামাটে গায়ের রং, পেশিবহুল দেহ, চোখে কাঁচের চশমা। তাকে দেখে একেবারেই বোঝা যায় কঠিন পরিস্থিতির মধ্যেও নিজেকে স্থির রাখার অভ্যাস তার বহু পুরনো। আরে এই যে বসুবাবু, এতদিন পর একেবারে কিশোর বয়সের সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। তার গলায় ছিল প্রাণ খোলা উচ্ছ্বাস। আরে তুই তো এখন একদম রেঞ্জ অফিসার হয়ে গেছিস রে অরুণাভ। বসু মামার গলায় অনাবিল আনন্দ। ঋষিকে সামনে এগিয়ে এনে মামা বললেন, এই হচ্ছে আমার ভাগ্নে ঋষি, খুব কৌতূহলী ছেলে, সাথে এনেছি, একটু ঘর ছাড়া হয়ে থাকা আর কি। অরুণাভ মিষ্টি হেসে বলল, ওকে তো দেখেই বুঝেছি। ঠিক আছে, আসুন আপনারা বিশ্রাম করুন, আগামীকাল আপনাদের ওই বোনটা দেখাতে নিয়ে যাব। গেস্ট হাউসটি ছিল কাঠ আর টিনের সংমিশ্রণে তৈরি। সুন্দরবনের পরিবেশ অনুযায়ী বন্যা প্রতিরোধী উঁচু পাটাতনে বসানো ছিল। চারপাশে বাঁশের খাঁচা দিয়ে ঘেরা। ঘরের ছাদে জাল টানা, যাতে বাদুড় বা পোকা মাকড় না ঢোকে। আশেপাশে গাছ ছমছমে নিস্তব্ধতা। শুধু দূর থেকে শোনা যায় গাছের পাতার মর্মর ধ্বনি আর নদীর পাড় ভাঙার চাপা গর্জন। রাতের খাওয়া দাওয়া শেষে সবাই নিজের ঘরে ঢুকে পড়ল। ঋষির মন হাজার প্রশ্নে আলোড়িত হলেও শরীর ক্লান্ত। বিছানায় গা এলিয়ে দিয়েই সে চোখ বন্ধ করে ফেলল। পরদিন ভোরে জানালার ওপাশ থেকে আসা পাখির ডাক আর মাটির সোঁদা গন্ধে ঘুম ভাঙল ঋষি। বাইরে দেখা গেল কুয়াশায় মোড়া বনাঞ্চল ধীরে ধীরে জেগে উঠছে। সকালের জলখাবারে পাওয়া গেল মুড়ি, ঘুগনি, লেবুর চা আর গরম গরম লুচি সবজি। সুন্দরবনের এই অঞ্চলে পর্যটকদের জন্য এটাই নিয়মিত সকালের আয়োজন। খাওয়া শেষ করেই বেরিয়ে পড়ল তারা। অরুণাভ নিজের লোকজন সহ একটি বিশেষ ডিজেল চালিত জিপে করে তাদের নিয়ে চলল জঙ্গলের ভিতরে। জিপের পেছনে সশস্ত্র এক পাহারাদার, তার হাতে একটি সরকারি অনুমোদিত ৩০০ রাইফেল। বসু মামার নিজেরও একটা লুকোনো পকেট পিস্তল আছে। জিপটি গহীন পথে ঢুকতেই ঘন বন যেন গিলে খাচ্ছে আলোকে। পথের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুন্দরবনের নানান প্রজাতির গাছ, গড়ান, গেওয়া, সুন্দরী আর হিঞ্জল। গাছের ফাঁকে ফাঁকে দেখা যায় বানর। এক আধটা ছোট্ট হরিণ ছুটে যায় দূরে। মাঝে মাঝে দূরে শোনা যায় চিলের ডাক। আবার কোথাও রংচঙে হাঁসের দল জলে ভাসছে। জঙ্গলটা আপাত দৃষ্টিতে খুবই স্বাভাবিক, কোথাও কোনো ভয়ের চিহ্ন নেই। তবু কিছু একটা যেন আড়ালে লুকিয়ে আছে। অদৃশ্য চোখের চাহনি, নিস্তব্ধতার অতলে মিশে থাকা এক অজানা উপস্থিতি। ঋষি সেটা বেশ ভালোই অনুভব করে। এই পথটাই মায়ার বনের দিকে যায়। এখন দিনের বেলা তাই কিছু বোঝা যায় না, তবে রাত নামলেই এখানকার চেহারা একেবারে পাল্টে যায়। দুপুরের খাওয়া শেষ করে গেস্ট হাউসের বারান্দায় বসে ঠান্ডা জল খাচ্ছিল সবাই। হঠাৎই অরুণাভবাবু নিজের চশমার কাঁচ মুছতে মুছতে গলা খাঁকারি দিয়ে বললেন, আপনারা তো দেখতে এলেন ঠিকই, কিন্তু জানেন তো বসুবাবু, ঠিক ওই বনের ওই যে জায়গাটা দেখালাম, ওই জায়গাটা নিয়েই পত্রপত্রিকায় ওইসব লেখালেখি হয়েছে গত সপ্তাহে। অরুণাভ আরেকটু গম্ভীর হয়ে বললেন, রোজ সন্ধ্যের পর কিছু নির্দিষ্ট গাছের মাথায় আলো জ্বলে ওঠে। আবার কোথাও মরা শকুন, কাক গাছে ঝুলতে দেখা যায়। এমনকি একবার এক পর্যটকের খোঁজও মেলেনি। তবে 3 দিন পর দূরে পচা গলা দেহ পাওয়া যায় নদীর কিনারায়। ফরেন্সিক বলছে দেহে কোনো বন্য জন্তুর আঁচড় নেই। এই জন্যই মূলত আমরা পুরো রেঞ্জ এলাকাটা সন্ধ্যার পর নিষিদ্ধ ঘোষণা করেছি। ঋষির গায়ে হালকা কাঁপুনি দিয়ে গেল। মনে হচ্ছিল সে যেন ধীরে ধীরে ঢুকে পড়ছে
কোনো লুকোনো ইতিহাসের গভীরে। বিকেলের আলোয় অরুণাভবাবু জিপ নিয়ে বসু মামা এবং ঋষিকে নিয়ে বেরোলেন। এবার তারা জঙ্গলের একটা নির্দিষ্ট অংশে পৌঁছল। সেখানেও নাকি আলো দেখা গেছে। প্রত্যেকটা জায়গার কাছে গিয়ে অরুণাভ বলছিল, এখানে গাছপালার মাথায় গত সপ্তাহে 3 রাত ধরে আলো জ্বলেছে। কোনো উৎস নেই, কোনো ডিভাইস নেই, তবুও আলো, কি আশ্চর্য ব্যাপার। ঋষি হাঁ করে তাকিয়ে ছবি তুলছিল। লক্ষ্য করছিল আশেপাশের প্রতিটি পাতা, প্রতিটি গুঁড়ি এই বনের নীরবতা যেন কানে এসে বিঁধছে। ফিরতি পথে বসু মামা চুপচাপ কিছু একটা ভাবছিলেন। হঠাৎ গম্ভীর গলায় বললেন, এভাবে দেখে কিছু হবে না দূর থেকে ওরু। 2 বড় গাছে মাচার ব্যবস্থা করাও। রাতে সশস্ত্র থেকে পাহারা দেব। কাছ থেকে দেখব আলোটা ঠিক কখন জ্বলে আর কিভাবে জ্বলে। আপনি কি নিশ্চিত বসুবাবু? এই রহস্যের সমাধান চাই, আর আমাদের কাছে সময় খুব কম। তুমি ব্যবস্থা করো। গেস্ট হাউসে ফিরেই প্রস্তুতি শুরু হয়ে গেল। রাতের জন্য বুনো মোরগের ঝোল, ধোঁয়া ওঠা চালের ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর দেশি ঘি মাখানো ডাল। ঋষির জীবনে এই প্রথম এত প্রকৃত দেশি খাবার একসাথে, তাও আবার এমন একটা জায়গায়। সন্ধ্যাবেলায় টিফিন করে সবাই আলাদা হয়ে প্রস্তুতি নিতে লাগল। সন্ধে নামার আগেই 2টি বিশাল শাল গাছে মাচা তৈরি হয়ে গেল। 10 স্থানীয় লোককে কাজে লাগিয়ে দিয়েছিলেন অরুণাভবাবু। বানানো হলো সেই বিশেষ মাচা, ঠিক যেরকম এককালে শিকারীরা করত। শক্ত দড়ির সাঁকো, বাঁশের ফ্রেম, শুকনো ডালপালা দিয়ে ঘেরা ছাউনি। রাত নামতেই তারা সবাই চুপচাপ জিপ গাড়িটা দূরে রেখে পায়ে হেঁটে গিয়ে গাছে উঠল। ঝিঝি পোকার অবিরাম শব্দ আর মাঝে মাঝে দূরে শিয়ালের ডাক। এক গাছে মামাবাবু, ঋষি এবং একজন ফরেস্ট গার্ড। অন্য গাছে কিছুটা দূরে, প্রায় 50 মিটার দূরত্বে অরুণাভবাবু এবং আরও একজন সশস্ত্র রেঞ্জ অফিসার। ঋষি মাচায় বসে অনুভব করল হাওয়ায় ঠান্ডা ভাবটা মিশে আছে, কিন্তু তবুও তার শির দাঁড়াবে ঘাম গড়িয়ে পড়ছে। মামাবাবু পকেট থেকে রিভলভার বের করে নিঃশব্দে গুলি লোড করলেন। চোখে জ্বলছে একাগ্রতা আর রহস্য ভেদ করার দৃঢ়তা। গাছের পাতায় পাতায় ভেসে উঠছে চাঁদের আলো। রাতের প্রথম প্রহরে সেই মুহূর্তে গাছের মাচায় বসে থাকা 5 জন মানুষ একসঙ্গে চুপ করে তাকিয়ে রইল। পাখিরা থেমে গেছে, বাতাসও যেন দাঁড়িয়ে গেছে। সময় যেন এক অদ্ভুত ধীর ছন্দে এগোচ্ছিল। নিস্তব্ধতার ভারে থমথমে হয়ে আছে চারপাশ। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু জঙ্গলের বুক থেকে এখনো পর্যন্ত কোনো অস্বাভাবিক শব্দ, কোনো আলো কিংবা চলাচলের সামান্য ইঙ্গিতও পাওয়া যাচ্ছে না। বসু মামা তার তীক্ষ্ণ দৃষ্টি জঙ্গলের কোণে কোণে ছড়িয়ে রেখেছে। প্রতি পাতার নড়াচড়া, হাওয়ার দোলা, এমনকি কোনো পাখির নড়াচড়াও তার চোখ এড়ায় না। ঋষি বুঝতে পারছে মামার চেতনা এখন পুরোপুরি একটানা কেন্দ্রীভূত, শিকারীর মতো পাহারায়। এমন সময় হঠাৎই একটা অদ্ভুত গন্ধ এসে নাকে লাগল। এক ধরনের তীব্র পচা দুধের মতো গন্ধ, যার মধ্যে ছিল ভেজা লতাগুল্মের গন্ধ মেশানো। বসু মামা ফিসফিস করে বললেন, এই গন্ধটা বিশেষ ধরনের। সুন্দরবনের নির্জন এলাকায়, বিশেষত রাতের দিকে বাঘ বা বড় মাংসাশী জন্তুর চলাচলের সময় এই গন্ধটা পাওয়া যায়। ওদের শরীর থেকে নিঃসৃত এক ধরনের কর্কশ ঘ্রাণ। মূলত সেবাম গ্রন্থি থেকে নির্গত তেলের কারণেই এই গন্ধটা থাকে। এমন সময় হঠাৎই জঙ্গলের ঠিক একটু দূরে
ঘন ঝোপের ফাঁক দিয়ে এক ঝলক কিছু একটা দেখা গেল। হলুদ রঙের কিছু একটা। ঝোপ জঙ্গলের মধ্যে আলোর টুকরোয় রংটা চোখে পড়ে গেল। আসলে নিচে আগে থেকে কৌশলে কিছু লো ইন্টেন্সিটির অয়েল ল্যাম্প তাদের মৃদু আলো জঙ্গলের মাটিতে আর ঘাসকে কিছুটা আলোকিত করে রেখেছিল, যাতে আশেপাশে যদি কিছু চলাফেরা করে সেটা শনাক্ত করা যায়। আর সেই আলোতেই দেখা গেল ঝোপের ফাঁক দিয়ে হঠাৎ গাছগাছালি নড়াচড়া শুরু হলো। ক্রমশই নড়াচড়াটা বেড়ে গেল, যেন মাটি কাঁপছে। বিশাল কিছু একটা সরে আসছে ভেতর থেকে। একদম শব্দ করিস না। বসু মামা চোখে চোখ রেখে ইশারায় সতর্ক করলেন। তার হাত তখন রিভলভারের বাটে। পেশাদার ভঙ্গিতে তিনি ঝোপের দিকে তাক করে স্থির হয়ে গেলেন। এক মুহূর্ত, দুই, এবং তারপরে হঠাৎ যেন ঝোপ জঙ্গলের পেট ফুঁড়ে বেরিয়ে এলো সে জিনিসটা। একটি পূর্ণ বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার। সে নিঃশব্দে পদক্ষেপ ফেলছে, কিন্তু মাটিতে তার ভারে ঘাস মুচড়ে যাচ্ছে। তার মুখে ছিল এক ঝুলন্ত মৃত হরিণের দেহ। মুখের কোণে এখনো রক্তের ছিটে, আর চোখের উপরের অংশে ছিল একটি গভীর আঁচড়ের দাগ, হয়তো কারোর সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের চিহ্ন। নিচে রাখা হালকা আলোর ছায়া পড়ে বাঘটির চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল। উগ্র, হিংস্র এবং অনাঘোষিত শাসকের মতো আত্মবিশ্বাসী। ঋষি অনুভব করল তার হৃৎপিণ্ড যেন গলার কাছে এসে ঠেকেছে। তারা নিঃশব্দে বসে রইল মাচার উপর। শব্দ করলেই বিপদ, এই উপলব্ধিটুকু তাদের শরীরকে জমিয়ে রেখেছিল। বাঘটি কিছুক্ষণ মাথা ঘুরিয়ে চেয়ে রইল, তারপর আস্তে আস্তে জঙ্গলের মধ্যে মিলিয়ে গেল। পাতার নড়াচড়া আবার স্থির হল, যেন কিছুই ঘটেনি। রাত ক্রমে গভীর হল। এরপর আর কিছু অস্বাভাবিক ঘটেনি। ভোর রাতের দিকে দিগন্তে হালকা নীলচে আলো দেখা দিতে শুরু করল। মশার উপদ্রব ছিল না। অরুণাভ বাবুর বিশেষভাবে বানিয়ে আনা একটি ঘন তেল শরীরে মেখে নিয়েছিল সবাই, যার গন্ধ বনের মশাদের দূরে রাখে। ওই তেল নাকি স্থানীয় পাতার নির্যাস, নিম ও গন্ধরাজ ফুলের নির্যাস মিলিয়ে সেটাকে রন্ধনের মাধ্যমে এক বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয়। একদম অরুণাভ বাবুর নিজস্ব ফর্মুলা। পরদিন সকালে ব্রেকফাস্ট শেষে ঋষি গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল। আগের রাতের ঘটনায় মনে চাপা একটা আক্ষেপ থেকে গিয়েছিল। বাঘটা এলো বটে, কিন্তু যেটা সন্ধান করছিল ওরা, সেই অদ্ভুত আলোর উৎস বা আতঙ্কের প্রকৃত ছায়া কিছুই তো ধরা দিল না। অথচ বসু মামার মধ্যে ছিল এক অদ্ভুত নির্লিপ্তি। ঋষি চোখ বুঝবার আগেই একবার দেখেছিল মামাবাবু খাটের পাশে বসে একটা পুরনো বইয়ের পাতা উল্টে দেখছে। বইটা সাধারণ কোনো বনজ উদ্ভিদ সংক্রান্ত নয়, বরং সুন্দরবনের দুর্লভ, বিষাক্ত কিংবা আলো বিকিরণকারী উদ্ভিদের উপর রচিত একটি প্রাচীন গবেষণা গ্রন্থ। নাম অরণ্য চেতনা, জঙ্গলের অন্তর্জীবন ও উদ্ভিদ রহস্য। লেখক 1960-এর দশকে নিখোঁজ হওয়া বিখ্যাত উদ্ভিদবিদ ডক্টর অজিতেশ মৈত্র। ঘুম ভাঙল দুপুর 2টো নাগাদ। জানালার ফাঁক গলে রোদ এসে পড়েছে বিছানায়। মামাবাবু তখন ঘরে ঢুকছেন। মাথা থেকে তোয়ালে মুছতে মুছতে হাসি মুখে বললেন, কি মাই ডিয়ার ভাগ্নে, ঘুম হলো তো? আরে এই বয়সে এত ঘুমোলে চলে না। চল ঝটপট তৈরি হয়ে নে, বেরোতে হবে। ঘুমটা একটু গভীর হয়ে গিয়েছিল। তবে এখন কোথায় যাচ্ছ মামা?
একবার জঙ্গলটা আলাদাভাবে দেখতে চাই। কাল রাতে অনেক কিছু মিস হয়েছে। সময় খুব কম, চল চল ঝটপট তৈরি হয়ে নে। কয়েক মিনিটের মধ্যেই রেডি হয়ে বেরিয়ে পড়ল ওরা। অরুণাভ বাবু ছিলেন না। গেস্ট হাউসের পুরনো কেয়ারটেকার মাথায় ধুতি বেঁধে রাখা রুদ্রলাল মণ্ডল জানালেন, বাবু তো শুনলাম কাল রাতেই এক জায়গায় এক জেলেকে কুমিরে টেনে নিয়েছে, ওখানে গেছে। ওই নোনা জলের খাঁড়ির দিকটাই গেছেন, সেখানে খোঁজ খবর নিতে গেছেন। খুবই দুঃখজনক ঘটনা। কথাগুলো শুনে ঋষির বুকটা ছ্যাঁত করে উঠল। পথে হাঁটতে হাঁটতে দুপুরের রোদে ঝিম ধরছে গোটা বনাঞ্চল। তবু সুন্দরবনের প্রকৃতির মধ্যে একটা রহস্যময় শান্তি আছে। ঘন শাল, গড়ান, গোলপাতা, হোগলা, হর্তকি আর কেওড়ার ঘন ছায়া। মাথার উপর মাঝে মাঝে পাখির কিচিরমিচির শব্দ। কখনো ঝোপের পেছন থেকে বন্য বিড়ালের মতন কিছু একটা সরে যাওয়ার শব্দ। বাতাসে কাদা ও নোনা জলের মিশ্র ঘ্রাণ। জঙ্গলের একটা বিশেষ জায়গায় এসে দাঁড়িয়ে বসু মামা বললেন, এই দিকটায় একটু কম যাতায়াত হয়, শুনেছিস তো? এখানকার লোকেরা এই এলাকাটা এড়িয়ে চলে। ঋষি চারপাশে তাকিয়ে বলল, মামা, এই গাছগুলোর পাতা থেকে কি ওই আলোটা বেরোয়? তোমার কি মনে হয়? হতেও তো পারে। এখানে এমন কিছু উদ্ভিদ আছে যাদের কোষের স্বাভাবিক অবস্থায় বায়োলুমিনিসেন্ট উপাদান থাকে। বিশেষ করে রাতের আর্দ্রতায় বিক্রিয়ার কারণে সেই আলো দেখা যায়। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি কিছু। আজ কয়েকটা স্যাম্পল নিতে চাই, সময় সব উত্তর দেবে। এই বলে পকেট থেকে একটা ছোট কাঁচের শিশি, একটা চিমটি আর পাতলা ধাতব চিরুনি বের করে মামাবাবু কোমরে বেঁধে নিলেন। গা থেকে ঘাম ঝরছিল, কিন্তু তাদের পায়ের গতি কমল না। জঙ্গলের কিছুটা গভীরে প্রবেশ করতেই আলো কমে এলো। ওপরে ঘন গাছের পাতা সূর্যকে ঢেকে রাখে। এই অঞ্চলের মাটি কালচে, আর্দ্র ও কাদা মিশ্রিত। পা দিলেই কচমচ করে শব্দ হয়। চারপাশ নিঃশব্দ। হঠাৎ বসু মামা পকেট থেকে রিভলভার বের করে কুঁচকে থাকা চোখে সামনের দিকে তাকালেন। ঋষির বুকটা ধক করে উঠল। মনে পড়ে গেল কাল রাতের সেই বাঘের চোখ আবার যদি এসে পড়ে। কথাটা গিলে নিল সে, পাছে মামা তাকে ভীতু ভেবে বসে। ঋষির চোখ পড়ল গাছের উপরের দিকে। মাচাগুলো এখনো বাঁধা। কাল রাতের আতঙ্ক যেন এখনো গাছের পাতায় জমে আছে। এক পা দুপা করে তারা এগোতে থাকল। পাখিরা নিঃশব্দ, পাতারাও থমকে আছে। ওরা জঙ্গলের আরো বেশ কিছুটা গভীরে প্রবেশ করল। সামনে এক মোটা গাছের ডাল থেকে লম্বা দড়ি ঝুলে থাকা কিছু একটা দেখা গেল। প্রথমে বোঝা যায়নি। ছায়ার মধ্যে অদ্ভুতভাবে দুলছিল জিনিসগুলো। ঋষি আরো এক পা এগিয়ে যেতেই তার বুকের ধুকপুকানি দ্বিগুণ হয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেল, যেন দম বন্ধ হয়ে আসছে। অবনত মাটির উপর দিয়ে দুজনে পা ধীরে ধীরে এগোতেই হঠাৎ ঋষি থমকে দাঁড়ালো। এক মুহূর্তের নীরবতায় যেন গোটা জঙ্গল স্তব্ধ হয়ে গিয়েছে। সামনে তাকিয়ে তারা যা দেখল তা কোনো সাধারণ মানুষের চোখে পড়ার মতো দৃশ্য ছিল না। তা যেন বিভীষিকার অতল গহ্বর থেকে উঠে আসা এক জীবন্ত দুঃস্বপ্ন। বিশাল লম্বা উঁচু গড়ান, গেওয়া আর শ্যাওলা ঢাকা সুন্দরী গাছের মজবুত ডাল থেকে ঝুলে আছে মোটা মোটা দড়ি। আর সেই দড়িতে বাঁধা অবস্থায় দুলছে অসংখ্য মানুষের অর্ধগলিত পচা কঙ্কালসার দেহ। প্রত্যেকটা দেহের হাত পিছনে বাঁধা, পা মোটা রশিতে বেঁধে রাখা, আর গলায় শক্ত করে জড়ানো দড়ি। এ যেন শাস্তির প্রতীক নয়, বরং নিষ্ঠুরতার মূর্ত প্রকাশ। মৃতদেহগুলোর পচন এতটাই অগ্রসর যে কোথাও কোথাও
হাড় দেখা যাচ্ছে, কোথাও বা ঝুলছে সাদা সাদা চামড়া। কাক আর কীট পতঙ্গের গহ্বর তৈরি হয়েছে চোখ, নাক ও মুখের ফাঁকে। এদের পাশেই সামান্য দূরে একটু বনের গভীরে দেখা গেল সারি সারি আরো কয়েকটি মৃতদেহ। কিন্তু এরা ঝুলছে না, বরং দাঁড়িয়ে আছে, একেবারে জীবন্ত মানুষের মতো স্থির দাঁড়ানো। চোখের মনি নেই, মাথা সামান্য ঝুঁকে আছে নিচের দিকে, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ নিস্তেজ। কিসের উপর দাঁড়িয়ে আছে তারা বোঝা যাচ্ছে না। ঘাসে ঢাকা মাটির নিচে যেন লুকোনো রয়েছে সেই রহস্য। এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো অদৃশ্য শক্তির বশে বাধ্য হয়ে কেউ তাদের জ্যান্ত দাঁড় করিয়ে রেখেছে। ঋষির গলা শুকিয়ে এলো, ফিসফিস করে জিজ্ঞেস করল, এগুলো এগুলো কি মামা? বসু মামার কণ্ঠে অনুচ্চ স্বর কিন্তু দৃঢ়। এরা বোধ হয় সে গ্রামবাসীরা যারা নিখোঁজ হয়েছিল। কারা বা কে তাদের এই দশা করেছে তা জানতে হলে আরো এগোতে হবে। এই বলে তিনি পকেট থেকে বের করলেন এক বিশেষ ধাতব নল বিশিষ্ট যন্ত্র। ভেতরে নমুনা সংগ্রহের জন্য কাঁচের ছোট টিউব। সামনে এগিয়ে মৃতদেহের খুব কাছে যেতেই ঋষি বিস্ময়ে স্থির হয়ে গেল। মৃতদেহগুলোর শরীরে ফুটে উঠেছে ছোট ছোট অদ্ভুত গোছের চারা। সেই চারা যেন মৃতদেহের হাড়ের সঙ্গে লেপ্টে আছে। কিছু কিছু জায়গায় তো এমনভাবে মিশে গেছে যেন শরীরটাই গাছের মূল আধার। পাতাগুলো হালকা সবুজ, তাতে হালকা বেগুনি রেখা, এবং কাণ্ডে স্বচ্ছ রসের মতো এক তরল ধীরে ধীরে ক্ষরণ হচ্ছে। শরীর যেন মৃত নয়, বরং সেই চারা উদ্ভিদের জন্য এক বেঁচে থাকা ক্ষেত্র। বসু মামা ধীরে ধীরে হাত বাড়িয়ে স্যাম্পেল নিতে গেলেন। আর ঠিক তখনই এক অদ্ভুত পরিবর্তন শুরু হলো। হঠাৎ জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়ল এক সবুজ ম্লান আলো। ধীরে ধীরে তা উজ্জ্বল হয়ে উঠল। গাছের ফাঁকে ফাঁকে আলো রূপ নিল যেন নাচতে থাকা অসংখ্য জোনাকি পোকার দল। কিন্তু এরা পোকা নয়, মৃতদেহগুলোর শরীর থেকেই উঠছে সেই আলোর বিন্দুগুলি। প্রতিটা বিন্দু যেন প্রাণের এক এক ফোটকা, যা মৃতদেহ ছেড়ে উঠে যাচ্ছে আকাশের দিকে। ঋষির গায়ে কাঁটা দিল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ করে বাতাসে ভেসে এলো এক অজানা কিন্তু বিকট গন্ধ। এ যেন পচে যাওয়া মৃতদেহ আর জ্বলন্ত পাতার অদ্ভুত মিশ্রণ, সাথে এক ধরনের মাদকতা। বসু মামা চিৎকার করে বললেন, পেছনে সরে যা ঋষি। আর সেই মুহূর্তে মৃতদেহগুলো কেঁপে উঠল। হাড়ে হাড়ে ঠকঠকে শব্দ, যেন কারা তাল মেরে বাজাচ্ছে কঙ্কালের এক নিষিদ্ধ বাদ্যযন্ত্র। ঋষি হতভম্ব আর স্তব্ধ। তার চারপাশের আলোটা ধীরে ধীরে গাঢ় হতে হতে সবকিছু ঘিরে ফেলল। এক মুহূর্ত পরে কিছু আর দেখা যাচ্ছিল না। চোখের সামনে নেমে এলো অন্ধকারের এক পর্দা। সে অনুভব করল তার শরীরটা ভারহীন হয়ে নিচে পড়ে যাচ্ছে। ঠাস করে মাটিতে পড়ে গেল সে, আর তিনিও নিথর দেহে পড়ে গেলেন পাশে। ঠিক যেমন মৃতদেহগুলোর মাঝে আরো দুটো নতুন কঙ্কাল যোগ হল এই নিস্তব্ধ সুন্দরবনের গহীন অতলে। কতক্ষণ অজ্ঞান ছিল ঋষি ঠিক মনে করতে পারছে না। মাথাটা কেমন যেন ভার হয়ে এসেছে, যেন সারা খুলির ভেতরটা ঝুলছে কেউ। নিঃশ্বাসের সঙ্গে মিশে আছে
এক অচেনা গন্ধ হলো, ঘন উদ্ভিদজাত কিসের গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে যেন যেন পচা কিছু একটা। চোখ মেলে তাকাতে প্রথমে দৃশ্যটা ঝাপসা, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল চারপাশ। নিজেকে সে আবিষ্কার করল এক প্রকাণ্ড ঘরের মধ্যে, একটা গবেষণাগার। চারপাশে তাকাতেই দেখা গেল ধোঁয়ায় ঘেরা বিশাল এক ল্যাবরেটরি। দেওয়ালের ধারে ধারে সারি সারি কাঁচের পাত্র, আর তার মধ্যে কিছুতে ফোঁটা ফোঁটা বুদবুদের মতো গ্যাস উঠছে, আর কিছুর মধ্যে ফুটন্ত সবুজাভ নীল তরল। কোথাও ফরমালিনে ভাসমান অদ্ভুত আকৃতির অঙ্গ প্রত্যঙ্গ, ছত্রাক, আর রয়েছে শিকড়। ল্যাবের এক কোনায় গোল আলোর নিচে দেখা যাচ্ছে একাধিক বনজ উদ্ভিদের চারা। তারও শিকড় যেন কাঁচের পাত্র ফুঁড়ে বেরিয়ে এসেছে, জীবন্ত নিঃশ্বাস নিচ্ছে, এমনটাই মনে হয়। ঋষির সারা শরীর অবশ, হাত পা শক্ত দড়িতে বাঁধা। সে পড়ে আছে মেঝের উপর, আর তার থেকে সামান্য দূরে একটি লোহার চেয়ারে বসু মামাও বাঁধা অবস্থায় পড়ে আছে। তার মুখে সাদা বিবর্ণতা, তবু চোখে এক অদ্ভুত স্থিরতা। এই অবস্থায় মামাকে দেখে ঋষির চোখে জল এসে যায়। হতাশা, রাগ, অসহায়তা সব একসঙ্গে গেঁথে একটা মুষড়ে পড়া হৃদয়ের মধ্যে একটি উপলব্ধি, এবার বুঝি আর ফেরা হবে না। ঠিক তখনই দূরের একটা ভারী লোহার দরজা খটাস করে খুলে গেল। ঘরে প্রবেশ করল এক বিশাল আকায় বাঘ। এক মুহূর্তে দম আটকে এলো ঋষির। এই বাঘটিকে সে চিনেছে। এ তো সেই একই বাঘ যার চোখের উপরে ও নিচে ছিল দুটি গভীর ক্ষত চিহ্ন, যেটি মাচার উপর থেকে লক্ষ্য করেছিল ওরা সেই রাতে। কিন্তু কিন্তু বাঘটির গলায় মোটা লোহার শিকল, যেটি পেছন থেকে টানছে কেউ। এবার ধীরে ধীরে দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে এলো সে। একজন সুদর্শন ফর্সা লম্বা মানুষ, পরনে ধূসর স্যুট, টাইট ফিটেড ট্রাউজার, সাদা গলা টানা জামা আর চকচকে কালো জুতো। মাথার চুল মাঝামাঝি সিঁথি করা, কিন্তু চোখ দুটি যেন বিষে ভরা। একযোগে হিংস্রতা আর মস্তিষ্ক প্রসূত চতুরতার ছায়া। তার নাকের পাশের তিলটা চোখে পড়ে যায় একবার। হাসি যেন ঠোঁটের কোণে জমে থাকে বিদ্রুপের মতো। ভদ্রলোক এসে ঘরের মাঝখানে সোফায় বসে পড়ল। তার পায়ের কাছে এসে বাঘটি মাথা নিচু করে বসে পড়ল, যেন অনুগত কুকুর। সে সময় ভদ্রলোকের ঠোঁটে ফুটে উঠল এক ব্যঙ্গাত্মক হাসি। তিনি কণ্ঠে তাচ্ছিল্য মিশিয়ে বললেন, কে মিস্টার বসু, এমন দৃশ্য তো আপনার জন্য একেবারেই নতুন নয়, তাই তো? কেমন লাগছে এবার? বসু মামা সামান্য হাসলে। তার মুখে কোনো ভয় নেই, বরং আত্মবিশ্বাসের ছায়া। কণ্ঠটা জড়িয়ে আসা হলেও তিনি বললেন, এর ফল তোমায় ভুগতে হবে। কথাটা বলতেই লোকটির চোখ জ্বলে উঠল। সে তেড়ে গিয়ে বসু মামার হাঁটু লক্ষ্য করে সজোরে এক লাথি মারল। যন্ত্রণায় মুখ কুঁচকে উঠলেও বসু মামা মুখে কোনো শব্দ করলেন না। তার শরীর নুইয়ে পড়লেও মেরুদণ্ড ছিল একরকম সোজা। ঋষি অসহায়ভাবে উঠে বসার চেষ্টা করল, কিন্তু শরীর যেন ভারী সীসায় গাঁথা, নড়ছে না। এমন সময় তার সামান্য নড়াচড়া দেখে গর্জন করে উঠল সেই বাঘটি। ফোঁস করে থাবা তুলে দাঁড়িয়ে গেল।
কিন্তু সেই অজ্ঞাত ভদ্রলোক হাত তুলে ইশারা করতে বাঘটি আবার শান্তভাবে মাথা নিচু করে বসে পড়ল। ঋষি কাঁপতে কাঁপতে ভাবছিল, এ কেমন চক্রান্ত? সুন্দরবনের গহীনে এ কোন অমানবিক রহস্যের জালে জড়িয়ে পড়ল তারা। চতুর্বিজ্ঞান, পোষা হিংস্রতা আর তাদের বিরুদ্ধে অব্যক্ত প্রতিহিংসার থাবা যেন একসঙ্গে লেগে তৈরি করেছে এক অদৃশ্য ফাঁদ, যার মুখ তারা এখনো দেখেনি, অথচ ভিতরে ঢুকে পড়েছে অনেক আগেই। ভদ্রলোক আবার ধীরে ধীরে সোফায় গিয়ে বসলেন। কক্ষটিতে তখন একটা ঘন নীরবতা। বাঘটি নিঃশব্দে শ্বাস নিচ্ছে, যেন চারিদিকে থাবা মেরে হানার অপেক্ষায় আছে। মিস্টার বসু, আপনি জানেন প্রাচীন অরণ্য অনেক রহস্য বুকে চাপা দিয়ে বসে আছে। এবার তার গলা শান্ত, কিন্তু সেই শান্ততায় ছিল হিমশীতল বিষ। এই সুন্দর বনের গোপন বৃক্ষতন্ত্র, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের নাগালের বাইরে ছিল, তা আমি আবিষ্কার করেছি। এমন উদ্ভিদ, এমন ছত্রাক, এমন শৈবাল, যাদের মধ্যে আছে রূপান্তরের শক্তি, জেনেটিক মিউটেশন, হাইব্রিড প্রাণীর জন্ম, মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণ। আপনারা 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 কল্পনাও করতে পারবেন না। আর এই বাঘটা ঋষির গলা শুকিয়ে এলো, মাথার ভেতর ঘুরছিল হাজার প্রশ্ন। বসু মামা কি এসব জানতেন? ভদ্রলোক এবার চোখ গেঁথে তাকালেন ঋষির দিকে। তুমি তুমি ঋষি চ্যাটার্জি, তুমি এমন একটা মস্তিষ্ক নিয়ে জন্মেছ যেটা এই গবেষণার জন্য আদর্শ। তোমার নিউরনাল সিগন্যাল, তোমার স্মৃতির ঘনত্ব, এমনকি তোমার ভয়ের প্রতিক্রিয়া, সব আমি নথিভুক্ত করেছি। শুধু শুধু একটা ধাপ বাকি, তোমার মন। এখন আমার পরীক্ষার বিষয় এটা। ঋষির শরীর তখনও অচল, কিন্তু তার চেতনা আর মন যেন একসঙ্গে জেগে উঠল। বসু মামার দিকে তাকিয়ে দেখল, তার চোখে এখনো স্পষ্ট তীব্র এক বেদনা বিধুর চাহনি। তুমি হঠাৎ ফিসফিস করে প্রশ্নটা ছুড়ে দিল ঋষি। লোকটি এবার উঠে দাঁড়ালো। আলো এসে পড়ল তার মুখে, ঠোঁটের কোণে বিদ্রূপ মাখানো হাসি। ডক্টর মৃণাল কান্তি গুহ, একটা সময় আমিও সরকারের গবেষণাগারে ছিলাম, কিন্তু তারা চায় নিয়ন্ত্রণ, আমি চেয়েছিলাম মুক্তি। তাই তো এখানে এসেছি, যেখানে আমি ঈশ্বর। তারপরে হঠাৎই এক ল্যাব অ্যাসিস্ট্যান্ট ধাঁচের লোক ঘরে ঢুকল। কাঁধে ল্যাব কোট, হাতে ইঞ্জেকশন ভর্তি একটা বড় সিরিঞ্জ। মৃণাল তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, আনো। প্রথম ধাপে ফাঙ্গাল ফিউশন সেল ঢোকাতে হবে। আমাদের কচি গবেষক বন্ধুটির মনকে খুলে দিতে হবে। ঋষির হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে উঠল। সে প্রাণপণে হাত পা ছুঁড়ল বাঁধন ছেঁড়ার জন্য। মুখ থেকে কোনো শব্দ বার করবার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ। না, গলা দিয়ে যেটুকু আওয়াজ বের হয় তা যেন নিজের কানেও ঠিক পৌঁছায় না। মামা বাবু তেড়ে উঠতে গিয়েও ব্যর্থ হলেন। ডক্টর মৃণাল কান্তি এবার হাসতে হাসতে বললেন, ভয় পেও না প্রিয় ঋষি এবং মিস্টার বসু, এটা কেবল শুরু। তুমি এখন আর মানুষ নও, তুমি আমার গবেষণার কেস স্টাডি। পৃথিবী তোমার নতুন রূপে বিস্মিত হবে। আমি তোমায়
তারপর মিস্টার বসুকে গাছে পরিণত করব। ভদ্রলোকটি, যার চোখে ছিল বিজ্ঞান আর পাপের অপবিত্র সংমিশ্রণ, তার কণ্ঠে ছিল অহংকার, ঠোঁটে ছিল বিদ্রূপ। কি ভাবছেন বসুবাবু? আমাকে চিনতে পারেননি তো? আশ্চর্য, আপনি তো সেই লোক যার কারণে আজ থেকে 10 বছর আগে আমার জীবনের সবচেয়ে বড় গবেষণা থমকে গিয়েছিল। আপনি তো সেই লোক যিনি আমাকে একঘরে করেছিলেন। সেদিন ল্যাবের অন্ধকার করিডোরে আপনি আমার গবেষণার রিপোর্টটাকে অনৈতিক বলে ছুঁড়ে ফেলেছিলেন, মনে আছে? আমাকে বিকৃত মানুষ প্রমাণ করে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। যখন আমি এই গবেষণাকে সফলতার পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। বসুবাবু চুপ করে রইলেন। স্পষ্টভাবে তার মনে পড়েছে সেই পুরনো দিনের কথা। প্রফেসর ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালেন। আমি জানতাম আপনি আসবেন। জানেন বসুবাবু, এই সুন্দরবন, এখানেই আমার প্রকৃত গবেষণার ভিত্তি। আমি মানুষের শরীরকে ব্যবহার করছি। হ্যাঁ, এক প্রকার জৈবনিক প্রতিস্থাপন পদ্ধতিতে আমি মানুষের মৃতদেহে এক ধরনের পরজীবী উদ্ভিদ জন্ম দিচ্ছি। এই উদ্ভিদরা শরীরের কোষকে ব্যবহার করে বাড়ে, ফুলে ওঠে, আর ওদের শিকড়ের মাধ্যমে এক প্রকার রস তৈরি হয়। সেই রস থেকে আমি বানাচ্ছি এক নতুন প্রজন্মের নেশার বস্তু, যারা এক ফোঁটা বিক্রি হয় লাখ টাকায়। শুধু টাকা নয়, এটা ক্ষমতা, এটা নিয়ন্ত্রণ, আর এটাই বিজ্ঞানের সফলতা। তার কথার মধ্যে কোনো পাপ বোধ ছিল না, বরং ছিল এক ধরনের গর্ব, এক বিকৃত ঈশ্বরত্বের ঘোর। মুখে ঘাম আর চোখে রাগ নিয়ে বলে উঠল বসুবাবু, তুমি অসুস্থ, একেবারে বিকৃত মস্তিষ্কের এক জানোয়ার। তুমি ভাবছ তোমাদেরকে আমি মেরে ফেলবো? না 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 না, তোমাদের শরীর তো এখন অমূল্য। বসুবাবুর মতো একজন শক্তিশালী মানসিকতা আর এক তরুণ সুস্থ দেহ আমার গবেষণার জন্য পারফেক্ট হোস্ট। নতুন প্রজাতির উদ্ভিদ জন্ম নেবে তোমাদের শরীরে। এবার সে ফিরে তাকালো তার পোষা বাঘটার দিকে। একবার মুখ দিয়ে হু হু শব্দ করতেই বাঘটা দাঁত বের করে গর্জে উঠল। বসু মামার মুখে তখন কোনো ভয় ছিল না, বরং ঠোঁটে ছিল জমাট বাঁধা হাসি। বললেন, তোমার বিজ্ঞান শুধু ধ্বংস ডেকে আনবে। তুমি জানো না তুমি নিজেই একদিন এই গাছের শিকড়ে জড়িয়ে মারা পড়বে। সব প্রাণকে নষ্ট করে কোনো সফলতা হয় না। প্রফেসর এবার কন্ট্রোল হারিয়ে সামনে এগিয়ে গিয়ে আবার একটা প্রচন্ড লাথি চালালো বসু মামার হাঁটুতে। সেটা তোর কাছে শিখতে হবে। বসু কেঁপে উঠলেন, কিন্তু মুখে টু শব্দও করলেন না। ঋষি দুবার চেষ্টা করলো উঠে বসার। তার শরীর তখনও অবশ, কিন্তু মনে যেন আগুন জ্বলছে। একটু নড়তেই বাঘটি দাঁত বের করে গর্জে উঠল। তারপর প্রফেসর হাত নাড়তেই বাঘটি আবার চুপচাপ বসে পড়ল। চারপাশে সেই ল্যাবের বাতাস ভারী হয়ে উঠল। পেছনের বিশাল কাচের দেওয়ালের বাইরে দেখা যাচ্ছে ঝুলন্ত মৃতদেহের শরীরে জন্মানো গাছগুলি ধীরে ধীরে মেলে দিচ্ছে ডালপালা, যেন তাদের প্রাণ উৎসারিত হচ্ছে। প্রফেসর তখন গবেষণার প্রস্তুতিতে ব্যস্ত।
ল্যাবের কোণে স্থাপিত বিশাল এক সিলিন্ডারে মানুষের দেহ ও উদ্ভিদের সংমিশ্রণে গঠিত এক ধরনের জীবন্ত মূর্তি যেন ধীরে ধীরে নড়ে উঠছে। পাশের মনিটরে দেখা যাচ্ছে বসুবাবু ও ঋষির দেহের উপরে ডিজিটাল স্ক্যান চলছে। তাদের কোষ, শিরা, হরমোন সব বিশ্লেষণ করে সেই গাছ জন্মানো ফর্মুলার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করছে প্রফেসর। তিনি ব্যবহার করছে এক অত্যাধুনিক বায়ো কোডেড মেশিন। আর ঠিক তখনই মেঝেতে পড়ে থাকা বসুবাবুর চোখে এক বিদ্যুৎ চমক খেলে যায়। প্রফেসর তার দৃষ্টি মেশিনের দিকে ফেরাতেই তিনি নিচু স্বরে ফিসফিস করে ঋষিকে বললেন, শোন, এই লোকটা অত্যন্ত আত্মবিশ্বাসী, আর এই আত্মবিশ্বাসী হবে ওর পতনের কারণ। কিন্তু মামা, আমরা তো বাঁধা, কিছুই করতে পারছি না। তুই শুধু বিশ্বাস রাখ, একটা ভুল ও নিশ্চয়ই করবে। আমি একটা ছোট্ট ট্রান্সমিটার কায়দা করে মুখ দিয়ে কামড়ে ওর পকেট থেকে বের করে নিয়েছি। ওই মনিটরের পেছনে একটা জায়গা আছে, সেখানে রিসিভার বসানো। আমি কথায় কথায় ওকে ওইদিকে নিয়ে যাব। তখন তুই চেষ্টা করবি শরীরটা একটু নাড়াতে, আর একটু নড়াচড়া করতে পারলেই বাকিটা আমি সামলে নেব। এদিকে প্রফেসর ব্যানার্জি তখন মঞ্চ প্রস্তুত করছেন। তিনি সিলিন্ডার খোলার নির্দেশ দিচ্ছেন। খুলে দাও সিলিন্ডারটা। যেখানে থাকবে একরকম জীবন্ত প্লান্ট সার্জন, যা মানুষকে চেতনা স্থায়ী রেখে দেহে শিকড় প্রবেশ করিয়ে দেবে। আজকের দিনটা আমার জীবন বদলে দেবে। দেখো বসু, দেখো, আমি শুধু প্রতিশোধ নিচ্ছি না, ইতিহাস তৈরি করছি। এই উদ্ভিদ মানবী হবে পৃথিবীর নতুন প্রজাতি, যেখানে শরীর হবে মাটি আর রক্ত হবে জল। এই সময় প্রফেসরের ডান হাতে থাকা ঘড়ির মতো একটি যন্ত্র বিপ করে উঠল। তিনি দ্রুত মনিটরের দিকে তাকিয়ে বললেন, আরে, স্ক্যানিং বন্ধ কেন? বসুবাবু অবলীলায় বললেন, তোমার মেশিনে একটা সমস্যা দেখছি। এত বড় বিজ্ঞানী হয়ে এমন ত্রুটি রাখলে চলবে? চুপ থাকো। ধীরে ধীরে এগিয়ে গেলেন মনিটরের দিকে। ঠিক তখনই ঋষি পায়ের আঙুল নাড়িয়ে বুঝতে পারল যে শরীরের অবশ ভাবটা ধীরে ধীরে কাটছে। মনিটরের ঠিক পেছনে পৌঁছতেই বসু মামার কাছে থাকা ট্রান্সমিটার স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে গেল। গড় গড় আওয়াজ তুলে ল্যাবের ছাদ ওপর থেকে খুলে যেতে লাগলো। ঋষি অবাক হয়ে গেল। ল্যাবের ছাদের একটি ফাঁক দিয়ে স্পাই ড্রোন ঢুকে পড়ল ভেতরে। বাইরে অপেক্ষামান অরুণাভ বাবুর নেতৃত্বে একটি সশস্ত্র বাহিনী প্রস্তুত ছিল। হঠাৎই প্রফেসর বুঝতে পারল কিছু একটা গন্ডগোল হচ্ছে। সে ফিরে দাঁড়াতে না দাঁড়াতেই বাঘটি গর্জে উঠে ঋষির দিকে লাফ দিল। ঠিক সেই সময় বসুবাবু তার দেহের সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ছুঁড়ে দিল একটি ছোট্ট ইলেকট্রো ডিসচার্জ, যা ছিল তার পায়ের ভাঁজে লুকোনো। সেটি গিয়ে পড়ল প্রফেসরের তৈরি মিউট্রিশন ট্যাঙ্কের ওপর। ফাটল ধরল কাঁচে। বাঘটি ঋষির ওপর না পড়ে সোজা সেই ফেটে যাওয়া ট্যাঙ্কে পড়ে গেল। আর মুহূর্তে সেই তরলের সংস্পর্শে এসে বাঘের গায়ে অগ্নিক্রিয়া শুরু হল। দেহ বিকৃত হয়ে ফুলে উঠল, রক্ত চুইয়ে পড়ল, আর প্রচণ্ড বিভৎস আর্তনাদ হওয়ার পরেই মুহূর্তের মধ্যে এসে নিথর হয়ে গেল। চারপাশে ভেসে বেড়াতে লাগলো এক ভয়ানক দুর্গন্ধ ও ধোঁয়া। প্রফেসর চিৎকার করে উঠল, না 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 না, এটা হতে পারে না, হতে পারে না। ঠিক তখনই দরজা ভেঙে ঢুকে পড়ল অরুণাভ বাবুর দল। অস্ত্র তাক করা। প্রফেসর পিছিয়ে যেতে যেতে হোঁচট খেল, আর তারপর নিজেই নিজের ট্যাঙ্কের ওপর পড়ল, আর পা পিছলে সেই বিষাক্ত তরলের ওপর পড়ায় একটা কান ফাটা আর্তনাদ ভেসে এলো তার কণ্ঠস্বর থেকে। সবাই চোখ বিস্ফারিত করে দেখল প্রফেসরের দেহটাকে সেই ট্যাঙ্কের ভেতর থাকা বিষাক্ত জলে ভাসমান গাছের শিকড়রা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। ধীরে ধীরে ট্যাঙ্কের ভেতর ঢুকে ফেঁপে উঠছে তার শরীর। চোখে মুখে ফুটে উঠছে গাছের মতো শিকড়।
তারই সৃষ্টি তাকে তাকে গিলে নিচ্ছে তিলে তিলে। বাইরের সূর্যকিরণ ভেসে আসছে ভাঙা কাচের ফাঁক দিয়ে। অরুণাভ বাবু কাছে এসে বসুবাবুর হাত ধরলেন, বললেন, আপনার বুদ্ধির জন্যই এই অপঘাত রোখা গেল স্যার। অরুণাভ বাবু এসে ঋষি এবং বসু মামার বাঁধা হাত পা খুলে দিলেন। অরুণাভ বাবুর নেতৃত্বে বাহিনী নিরাপদে উদ্ধার করেছে বসু মামা ও ঋষিকে। প্রফেসরের বিকৃত দেহ এখন পরীক্ষার জন্য বিশেষ কাঁচের বাক্সে পাঠানো হচ্ছে। সবাই এক প্রকার স্তব্ধ, কেউ কিচ্ছু বলছে না। এই সময় বন বিভাগের অস্থায়ী ক্যাম্পে একটি আলো আঁধারি ঘরে বসু মামা এক কাপ গরম চা হাতে নিয়ে আস্তে আস্তে বলতে শুরু করলেন। তোমরা ভাবছো এই রহস্য আমি কিভাবে বুঝলাম? আসলে সবকিছু শুরু হয়েছিল সেই প্রথম রাত থেকে, যখন আমার মনে প্রশ্ন জাগে, সুন্দরবনের মতো একটি জায়গায় এমন অতিপ্রাকৃত ঘটনা কি সত্যি সম্ভব? জঙ্গলের ভেতরে যে যায় সেই অদৃশ্য হয়ে যায়। সবুজ রঙের আলোর আভা দেখা যায় জঙ্গলের মাঝে মাঝে। গাছের সামনে গেলে নাকি মাথা ঝিমঝিম করে। এগুলো কি ভৌতিক কোনো ব্যাপার, নাকি এর পেছনে অন্য কিছু লুকিয়ে আছে? ঋষি বিস্ময় ভরা চোখে তাকিয়ে থাকে মামার দিকে। বসু মামা বলে চললেন, সেই সকালে যখন তুই ঘুমিয়েছিলি ঋষি, আমি একা বেরিয়ে পড়ি জঙ্গলের গভীরে। কিছু অদ্ভুত গন্ধ, গাছের পাতা আর ছালের গায়ে হালকা রসের মতো পদার্থ, এগুলো দেখে বুঝি এখানে কোনো ন্যাচারাল ইকোসিস্টেম নয়, মানুষের তৈরি কিছু চলছে। আমি পাতার ভাঁজে ছড়িয়ে থাকা এক প্রকার ক্লোরোফিল প্রক্রিয়ার রস পাই, যার রাসায়নিক গন্ধ আমার চেনা। এক সময় মুম্বাইয়ের এক মামলায় এমন কিছু নজির পেয়েছিলাম, আর তখনই সন্দেহটা দৃঢ় হয় এটা কোনো ভৌতিক ঘটনা নয়, এর পেছনে বিজ্ঞানের নামে করা এক নিষ্ঠুর গবেষণা চলছে। তিনি থেমে চা থেকে এক চুমুক নেন। আমার মাথায় তখনই বাজে একটি নাম, মৃণাল কান্তি গুহ। বছর 10 আগে এক আন্তর্জাতিক সম্মেলনে এই পাগলাটে লোকটা বলেছিল মানুষ আর গাছের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে এক নতুন প্রজাতি তৈরি করবে। তখন আমরা অনেকেই তা উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভুলটা করিনি এবার। অরুণাভ বাবু অবাক হয়ে বললেন, তাহলে আপনি সেই সময় বুঝে গিয়েছিলেন প্রফেসর এখানে লুকিয়ে আছে? না, পুরোটা তখনও পরিষ্কার ছিল না। তবে আমি ফিরে গিয়ে কতগুলো বই ঘাঁটাঘাঁটি করি। বইগুলো ইচ্ছে করেই সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এরকমভাবে কাজে লেগে যাবে সত্যি অবিশ্বাস্য। এক প্রাচীন বনস্পতি সংক্রান্ত জার্নালে পাই এমন এক রসের কথা, যেটি মানুষের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। এরপর আমি সিদ্ধান্ত নিই আমার সন্দেহ যাচাই করতে হবে। তাই ইচ্ছে করেই তোমাকে সঙ্গে নিয়ে জঙ্গলের সেই দিকটায় যাই যেখানে আমি একটা পুরনো কূপ দেখেছিলাম, যার চারপাশে গাছেরা ছিল অস্বাভাবিক বড় এবং পাতায় ছিল অদ্ভুত লালচে ছোপ। আর ঠিক সেখানেই লুকিয়েছিল সেই ল্যাব। ঋষি চমকে উঠে বলে, তবে কি তুমি ইচ্ছে করেই ধরা দিয়েছিলে? বসু মামা হেসে মাথা নেড়ে বললেন, একজন বুদ্ধিমান শিকারী জানে কখন নিজেকে শিকার বানাতে হয়। আমি চাইছিলাম আমাকে ধরে নিয়ে যাক, যাতে আমি তার আসল ঘাঁটির ভিতর প্রবেশ করতে পারি। আমার পকেটে ছিল একটি ছোট্ট ট্রান্সমিটার, তবে রিসিভার আমি বাইরে এক জায়গায় লুকিয়ে রেখে এসেছিলাম। অরুণাভ বাবুকে আমি আগেই বলেছিলাম যদি আমি 24 ঘন্টার মধ্যে কোনো সিগন্যাল না দিই তবে সশস্ত্র প্রস্তুতি নিয়ে আসতে। অরুণাভ বাবু অবাক হয়ে বললেন, তবে ট্রান্সমিটার আপনি চালু করলেন কিভাবে? সে তো আপনাকে বেঁধে রেখেছিল। ঋষি, সেই লাঠিটার কথা মনে আছে? যখন প্রফেসর আমার হাঁটুতে লাথি মারল, আমি তখন মাটিতে পড়েছিলাম, কিন্তু তখন সুকৌশলে তার কোটের পকেট থেকে
ও ল্যাবের ছাদ উন্মুক্ত করার ট্রান্সমিটারটা মুখে দিয়ে তুলে নিয়ে নিজের কাছে রেখে দিই। আর এটা এমনভাবে যে ওর চোখে পড়ে না। ডিভাইসটা ছোট, লুকিয়ে ফেলতে বিশেষ কোনো বেগ পেতে হয়নি। আমি জানতাম ও কিছু টের পাবে না। তারপর সময় মতো সেটার ব্যবহার করে ছাদটা খুলে দিলাম, সঙ্গে সঙ্গে সিগন্যাল পাঠাই। ঋষি গভীর মুগ্ধতায় মামার দিকে তাকিয়ে থাকে। এরপর আমি সময়ের অপেক্ষা করছিলাম। আমি জানতাম প্রকৃতি তার অপব্যবহারকারীদের ক্ষমা করে না, শুধু দরকার ছিল সঠিক মুহূর্তে একটু ঠেলা। এমন সময় বাঘটা তেড়ে এলো। ঋষির পেছনে যে কেমিক্যাল ভরা ট্যাঙ্কটা ছিল সেটা আমাদের কাজটা অনেক সহজ করেছে। বাঘটাও নিজের বানানো কেমিক্যাল ভরা ট্যাঙ্কে পড়বে, আর ও নিজেও তার তৈরি দানবীয় বিশেষ শিকার হবে। এটা সত্যি গল্পের মতো ঘটে গেছে। বসু মামা শেষ চুমুকটা নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, এবার চল ঋষি, কটা দিন সুন্দরবনের কোলে কাটিয়ে তারপরে না হয় ফিরে যাব। শুনলেন গড়াল চরের জঙ্গলে। আমাদের আজকের নিবেদনের এই গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। যেমনটা গল্পের শুরুতে বলেছিলাম, আজও গল্পের মধ্যে থেকে থাকছে একটি বিশেষ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, সেই রাতে ঋষি, মামাবাবু এবং অরুণাভোরা জঙ্গলে পাহারা দেওয়ার জন্য যে মাচা বানিয়েছিলেন সেটি কোন গাছে বানিয়েছিলেন? প্রশ্নের সঠিক উত্তর, আপনার নাম এবং আপনি কোন জায়গা থেকে গল্পটি শুনলেন সেটি মেনশন করে লিখে জানাতে ভুলবেন না। তাহলে চলুন একবার ঝটপট দেখে নেওয়া যাক আমাদের গত এপিসোডে কারা কারা সঠিক উত্তর লিখে কমেন্ট করেছিলেন। আমাদের গত এপিসোডের প্রশ্নটি ছিল, সাধু বাবা গ্রামে এসে প্রথমে কার কাছে আশ্রয় নিয়েছিলেন? সঠিক উত্তর শ্মশানের ডোমের কাছে। অনেকেই ভুল উত্তর রমেনের বাড়ি লিখে কমেন্ট করেছেন, তবে আমি সঠিক প্রশ্নের উত্তর যারা দিয়েছেন তাদের নাম ঘোষণা করছি। সঠিক উত্তর লিখেছেন চেন্নাই থেকে স্নেহাশিস মণ্ডল, খেজুরি থেকে উত্তম গায়েন, সঠিক উত্তর লিখেছেন প্রীতম সরকার, শোভা বাজার থেকে গায়ত্রী, লক্ষ্মীকান্তপুর গাব্বেরিয়া থেকে চন্দন, উত্তর 24 পরগনার চারঘাট থেকে উমা মণ্ডল, পূর্ব মেদিনীপুর তমলুক থেকে সুমন সাহু, চাকদহ থেকে সাথী মণ্ডল, দুবাই ডিএমসিসি থেকে রোহিত ঘোষ, হাবড়া থেকে প্রহ্লাদ বণিক, পূর্ব বর্ধমান থেকে মুন্না রুই দাস, হাওড়া সাঁতরাগাছি থেকে মিঠুন, দিল্লি করলবাগ থেকে শেখ মুর্শিদ, ফুলিয়া থেকে অজয় সরকার, খড়গপুর থেকে মিলন দোলাই, ব্যাঙ্গালোর থেকে শরীফুল গাজী এবং কাতার থেকে দীপঙ্কর মণ্ডল। আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের গল্পগুলি নিয়মিত শুনে গল্পে থাকা প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জানানোর জন্য। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন একের পর এক হাড় হিম করা আর রোমাঞ্চকর বাংলা ভৌতিক গল্প। তাহলে চলুন আজকের মতো বিদায় নেওয়া যাক। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পের সাথে নতুন এপিসোডে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।